হঠাৎ করে রুমিন ফারহানার কি হলো? উনি হঠাৎ করে এত সত্য কথা বলা শুরু করলেন। উনি নাকি এখন এই দেশে নিরাপদ বোধ করেন না, অর্থাৎ বাংলাদেশে তিনি এখন আর নিরাপদ বোধ করেন না। এত কষ্ট করে উনারা আন্দোলন করলেন, একটি সরকারকে সরিয়ে অন্য একটি সরকার নিয়ে আসলেন, তারপরেও এখন উনি নিরাপদ বোধ করছেন না। তার মানে কি তিনি আওয়ামী লীগ সরকারের আমলেই ভালো ছিলেন, বিগত সরকারের আমলেই তিনি ভালো ছিলেন? বিষয়টি আসলে সেরকমই দাঁড়ায়। যদি উনি এই সরকারের আমলে নিরাপদ বোধ না করেন, তাহলে তো বিগত সরকারই ভালো ছিল। উনার কথাতেই এটি স্পষ্ট হয়। তো একটু দেখে আসি উনি আসলে কি বলছেন। তুমি নিরাপদ বোধ করি না, করি না এই কারণে যেহেতু বাংলাদেশে এখন আর নিরাপদ বোধ করি না। আমি একদমই নিরাপদ বোধ করি না, করি না এই কারণে যে বাংলাদেশের রাজনীতিটাকে এমন একটা জায়গায় সবাই মিলে আমরা সকলে যার যার জায়গা থেকে নিয়ে গেছি, যে কে কার কোন স্বার্থ হাসিলের জন্য আমাকে নাই করে দেবে, এবং দেখা যাবে একটা বিরাট গ্রুপ এটার সুবিধা নিতে পারবে এবং আরেকটা গ্রুপকে বেকায়দা ফেলা যাবে। সো আমি এদেশে এখন নিরাপদ আমি নিশ্চয়। ভেরি গুড। উনি এখন আর এই দেশে নিরাপদ বোধ করেন না। তো এত কষ্ট করে এই ইউনূস সাহেবের সরকারকে নিয়ে আসলেন, হ্যাঁ, আসিফ সাহেবের সরকারকে নিয়ে আসলেন, নিয়ে আসার পর এখন নিরাপদ বোধ করছেন না। এগুলোর মানে আসলে কি? আরো একটু শুনি। বিশ্বাস করি আমার মধ্যে যারা সাধারণ নাগরিক তারাও যার যার জায়গা থেকে নিরাপদ বোধ করে। আপনি যদি 5 তারিখে আমরা একটু পেছনের দিকে তাকাই, 5ই অগস্ট শেখ হাসিনা যে মুহূর্তে পালিয়ে গেল, তারপর পরই আমরা দেখলাম কারাগারগুলোর কত মতো করে খুলে গেল। রাজবন্দী, পলিটিক্যাল প্রিজনার থেকে শুরু করে জঙ্গি, সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, অমুক নাম তমুক নাম, আমরা মোটামুটি সবাই জানি, নামগুলো আর নাই বলি, সবাই বের। কার সাজা মেয়াদ শেষ হলো, কার সাজা বাকি আছে, কারো বিরুদ্ধে হয়তো 20টা মামলা, তার হয়তো 18টাতে বেল আছে, 2টাতে বেল হয়, বেল টেলের কোনো ধারই কেউ থাকলো না। এই জন্য তো আপনারা যেই লোকগুলোকে নিয়ে এসে সরকারে বসিয়েছেন, ওনারাই দেয়। ওনারা কোনো কিছু কন্ট্রোল করতে পারেননি এখন পর্যন্ত। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বলেন, মানুষের জানমালের নিরাপত্তা বলেন, কোনো কিছুই তো আসলে দিতে পারেননি, কোনো কিছুই তো কন্ট্রোলে নেই। এই জন্য তো আপনারা যাদেরকে নিয়ে এসেছেন ওনারা দায়ী। কিভাবে যেন সবাই বের হয়ে গেল। আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী, আমি কিছুই বুঝলাম না, এবং একজন আইনজীবী হিসেবে আমার মনে প্রশ্ন আসলো, যদি তারা এতদিন অবৈধ আটকেও থেকে থাকে, একটা তো প্রক্রিয়া আছে বের হওয়ার, নাকি এটা একটা মবের মূল্য? ওই মবের মূল্য শুরু হলো কিন্তু গত 5-এ। ভেরি ট্রু। মবের মূল্য কি? ওনারা আসছেন যা খুশি করবেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আপনি যে কথা বলছেন, উনি আসলে ভেরি ট্রু একটি কথা বলছেন, যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তো আসলে যেতে হয়, সেই প্রক্রিয়াটাই অনুসরণ করা হয়নি। ভেরি ট্রু। আস্তে আস্তে সবারই বোধোদয় হচ্ছে, সবারই বোধোদয় হবে। তারপরে আমরা দেখলাম সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে একটা খেলা চলছে বাংলাদেশে। তাদেরকে উস্কে দিয়ে, তাদেরকে ব্যবহার করে অনেকেই ফায়দা নেওয়ার চেষ্টা করছে। আমার ঘরের পাশের দেশ ভারতের মিডিয়া এমন ভাবে পোর্ট্রে করলো যেন বাংলাদেশের রায়ট হচ্ছে না, বাংলাদেশে আসলে রায়ট হচ্ছিল না ওই সময়। তারপরে আমরা দেখলাম আশুলিয়া, গাজীপুর, সাভার এখনো আনরেস্ট চলছে, কারখানাগুলো, ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে, খুলছে, ভাঙছে। সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হয়নি? অবশ্যই হয়েছে। আর আশুলিয়া, গাজীপুর এই জায়গাগুলোতে, ফ্যাক্টরিগুলোতে তো লুটপাট চলছে, এখনো চলছে। প্রায় 300টা পোশাক কারখানা এখনো বন্ধ।
কি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আমরা দেখলাম আনসার বাহিনী তারা এক ধরনের কু করার চেষ্টা করছে, জুডিশিয়াল কু এর কথা তো আলোচনাই হলো, প্রধান বিচারপতি থেকে শুরু করে সকল অ্যাপিলেট ডিভিশনের জাস্টিসরা থপ 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 করে পড়ে। আনসার বাহিনী তো এক ধরনের কু করছে, হ্যাঁ, আরো অনেকেই কু করছে, সচিবালয়ের ডিসিরা মারামারি করছে, যে যার মতো শিক্ষকদেরকে পদত্যাগ করিয়ে নিচ্ছে, এগুলো তো হয়েছে, এগুলো তো আর নতুন কি। রিমান্ড বলে কোনো শব্দ নাই, অধিকতর তদন্ত বা ফার্দার ইনভেস্টিগেশনের ব্যাপার আছে। স্যার আরো দুজন স্যার আছেন, আমার তিনজন স্যার, ওনারা আমার চেয়ে অনেক ভালো জানেন, কারণ তারা ব্যুরোক্রেসির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। সো রিমান্ড বলে কিছু না, অধিকতর তদন্ত বা ফার্দার ইনভেস্টিগেশন। সেই ফার্দার ইনভেস্টিগেশনকে আমরা ফার্দার টর্চার বানাই ফেললাম। এটা কোনো এবং চোর থেকে শুরু করে পলিটিশিয়ান পর্যন্ত যেই ওটার মধ্যে দিয়ে গেল তাকে মারধরের স্বীকারোক্তি দিয়েছে রিমান্ডে, বিধিতে নাই। আর আইন বলে যে 100 জন অপরাধী ছাড়া পেয়ে যায়, একজন নিরপরাধ যেন সাজা না পায়। দেখলাম পলিটিক্যাল পার্সনদের এই গ্রেপ্তার আসলে আমি জানি না কতটুকু আইন মেনে আইন অনুযায়ী করা হচ্ছে, কারণ অনেককে আমরা দেখতে পাচ্ছি বর্ডার ক্রস করার সময় ধরে নিয়ে আসা হচ্ছে, আদালতে তাদেরকে প্রেরণের সময় আইনজীবীরাও তাদের গায়ে ঢিল মারছেন, ডিম ছুটছেন। এগুলো তো আসলে কোনটাই আমাদের আইন বা কানুন বা কোনো কিছুর মধ্যেই তো এগুলো পড়ে না। আশ্চর্য। রুমিন ফারহানার হঠাৎ করে কি হয়ে গেল? উনি কি ফুটিকা খেয়ে ফেললেন নাকি? এত সত্য কথা কিভাবে বলছেন? আমি দেখলাম 5 তারিখের পর থেকে বাংলাদেশে যার যেমন খুশি, উনিও নিজেকে সমন্বয়ক দাবি করেন, আমিও নিজেকে সমন্বয়ক দাবি করি, আপনিও নিজেকে সমন্বয়ক দাবি করেন। মোটামুটি এটা এখন আমাদের সকলেই আমরা এক একজন শেখ হাসিনা, সকলেই আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে এখন সর্বময় ক্ষমতা আমরা মনে করছি আমাদের হাতে চলে এসছে। সো আমাদের যেহেতু দীর্ঘ কয়েক বছর 15 বছরের উপরে আমাদের এক ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গেছি, এক ধরনের সাপ্রেশনের মধ্যে দিয়ে আমরা গেছি, এক ধরনের ভীতির মধ্যে দিয়ে আমরা গেছি। সুতরাং আমাদের নানান রকম পুলিশ প্রশাসন তারা ফেল করেছে। অ্যাবসলিউটলি তাই। আপনি দেখেন রাস্তায় বহুদিন ধরে পুলিশ দেখিয়ে নেই, গত কয়েকদিন ধরে পুলিশ দেখছি আমরা ট্রাফিক, কিন্তু তাদের ট্রাফিক কন্ট্রোলের ব্যাপারে খুব বেশি উৎসাহী মনে হচ্ছে তারা না। ভেরি ট্রু, ভেরি ট্রু। কারণ নিরাপদে দাঁড়িয়ে আলাপ করছেন, গল্প করছেন। ইভেন কিছুদিন আগে আমি গত সপ্তাহে গাড়ির কাজ আমি একজনকে বলতে পারছিলাম যে ভাই গল্পটা একটু পরে করেন, আগে এখানে দেখেন কি অবস্থা, আমরা কয়েক ঘন্টা যাবত একই জায়গায় আটকে আছি। আর পুলিশ ভাইরাও বা কি করবে, কারণ কিছু দূর গেলেই দেখি একদল ছাত্র বা একদল যুবক বা একদল তরুণ তারা রাস্তা অবরোধ করে তাদের দাবিনামা পেশ করছে, তাদের কথা বলছে। তো এইরকম একটা অবস্থায় সত্যি তো আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা সরকারের জন্য সত্যি কঠিন হয়ে যাচ্ছে। সুতরাং বাধ্য হয়ে এটা সিআরপিসির বাইরে নয়, সিআরপিসিতে বলাই এর মানে এই সরকার ফেল করেছে ইতিমধ্যে, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে নিতে এই সরকার ফেল করেছে। রুমিন ফারহানাও এই কথা বললেন, যার কারণে বাধ্য হয়েই আর্মি ডিপ্লয় করতে হয়েছে। হ্যাঁ, আর্মি ডিপ্লয় করা মানে কি? আর্মি ডিপ্লয় করা মানেই যে সিভিল প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাই যখন ফেল করে একটি রাষ্ট্রে, তখনই আসলে সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়। তো দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। এবং রুমিন ফারহানাও এই কথা বললেন। অনেক কথা বলার ভেতরে অনেক সত্য কথাও বলে ফেললেন রুমিন ফারহানা। এই সত্য কথা বলার পেছনের কারণটি হলো উনাদের সাথেও এখন এই বর্তমান সরকারের অনেক দেন দরবার চলছে, যার কারণে মাঝে মাঝে একটু সত্য কথা বলে এই সরকারকে একটু বেকায়দায় ফেলার চেষ্টা করা, এতটুকুই। বাট whatever it is, thanks to her, at least she tried to speak some truth.